আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। অনার্স চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের প্রত্যক্ষণ মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যক্ষণ মতবাদে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি আবারও বলছি। সে বিষয়গুলি হচ্ছে যে প্রত্যক্ষণ বলতে কি বুঝো, প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ কি কি, প্রত্যক্ষণ সংগঠন বলতে কি বুঝো, প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ কি কি, উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদানের বর্ণনা। তাহলে আজকে আমরা পড়ব, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতীক পটভূমির প্রত্যক্ষণ, ফিগার গ্রাউন্ড পারসেপশন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? প্রতীক পটভূমি প্রত্যক্ষণ। যেহেতু প্রত্যক্ষণ কথাটি আবারও এসেছে, তাহলে প্রত্যক্ষণ কি আমরা একটু জেনে নিই। আমরা পূর্বেই জেনেছি, আবারও বলছি। প্রত্যক্ষণ হচ্ছে, আমরা জানি যে সংবেদন হচ্ছে কোনো উদ্দীপকের প্রতি প্রাথমিক চেতনা বা বোধ, আর প্রত্যক্ষণ হচ্ছে সেই সংবেদনের যথার্থ ব্যাখ্যাই হচ্ছে প্রত্যক্ষণ। আবার অন্যভাবেও বলতে পারি, সেটি হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক কোনো বস্তু, ঘটনা বা অবস্থা সম্পর্কে আমরা যে সজাগ বা অভিজ্ঞতা লাভ করি, সেটি হচ্ছে প্রত্যক্ষণ। তাহলে বলতে পারি যে বাইরের জগৎ থেকে যে এলোমেলো ও খণ্ড খণ্ড উদ্দীপনা আমাদের ইন্দ্রিয় ধরা পড়ে, তার সুসংগঠিত ও সামগ্রিক রূপ আমরা প্রত্যক্ষণ করে থাকি। এই প্রত্যক্ষণের কিছু অংশ প্রতীক এবং কিছু অংশ পটভূমি রূপে ফুটে ওঠে। দেখো, প্রতীক এবং পটভূমি প্রত্যক্ষণের সবচেয়ে মৌলিক একটি সংগঠন প্রবণতা। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে প্রতীকটা কি? প্রতীক হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট সময়ে যে বস্তুটি প্রত্যক্ষণ করি সেটি হচ্ছে প্রতীক, এবং যার আলোকে বা প্রেক্ষাপটে চিত্রটি প্রত্যক্ষণ করি সেটি হচ্ছে পটভূমি। অর্থাৎ আমি আবারও বলছি যে আমরা কোনো নির্দিষ্ট সময়ে যে বিষয়টি বা যে জিনিসটি বা বস্তুটি প্রত্যক্ষণ করি সেটি হচ্ছে প্রতীক, এবং যার আলোকে বা প্রেক্ষাপটে সেটি প্রত্যক্ষণ করি বা প্রত্যক্ষিত হয় সেটি হচ্ছে পটভূমি। এই প্রতীক পটভূমি প্রত্যক্ষণকে অনেকে আবার চিত্রপট, মূর্তিক্ষেত্র বা চিত্র পটভূমি প্রত্যক্ষণও বলে থাকে। তাহলে এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যদি আসে যে চিত্রপট বলতে কি বুঝো, মূর্তি ক্ষেত্র বলতে কি বুঝো, বা চিত্র পটভূমি বলতে প্রত্যক্ষণ বলতে কি বুঝো, তাহলে তোমরা এই প্রতীক পটভূমি বুঝে থাকবে। মানে প্রতীক পটভূমিকে বিভিন্নভাবে বিভিন্ন নামে ডাকা হয়। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে বলছি। যেমন ধরো যে তোমরা যে প্রত্যক্ষণ মতবাদ বইটি পড়ো, এই বইয়ের ক্ষেত্রে উপরে প্রত্যক্ষণ মতবাদ লেখাটি কি? কালো কালি দিয়ে লেখা, এবং চোখে প্রথমে আমাদের কি পড়ে? প্রত্যক্ষণ মতবাদ লেখাটি পড়ে। তাহলে এই ক্ষেত্রে প্রত্যক্ষণ মতবাদ বিষয়টি কি হবে বলতে পারো? হ্যাঁ, প্রত্যক্ষণ মতবাদ লেখা বিষয়টি হচ্ছে এই অক্ষরগুলি হবে কি? প্রতীক, এবং এর চারপাশের যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে পটভূমি। যেমন আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে আকাশে পাখি উড়ে বেড়ায়, এই ক্ষেত্রে পাখিগুলি কি? প্রতীক, এবং আকাশটি হচ্ছে পটভূমি। আচ্ছা, এক্ষেত্রে বিভিন্ন মনোবিজ্ঞানী এই প্রতীক পটভূমিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তো ওয়াইলি এবং ওয়াইটেনের মতে 1989-এ the figure is the thing being looked at and the ground is the background against which is stand. তার মানে প্রতীক হলো যা প্রত্যক্ষণ করা হয়, এবং পটভূমি হলো সে পশ্চাৎভূমি যার সাথে এটি অবস্থান করে। আশা করি তোমরা এই প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কি বুঝো বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব প্রতীক পটভূমির বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারাইটিস অফ ফিগার গ্রাউন্ড পারসেপশন। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতীক পটভূমির বৈশিষ্ট্য।
প্রতীক পটভূমির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ফিগার গ্রাউন্ড পারসেপশন। এই প্রতীক পটভূমির বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হচ্ছে প্রতীকের নির্দিষ্ট আকার ও সীমা আছে। প্রতীকের কি নির্দিষ্ট আকার এবং সীমা আছে, কিন্তু পটভূমির কোনো নির্দিষ্ট আকার এবং সীমা নেই। যেমন ধরো যে আকাশে পাখি উড়ে বেড়ায়, এই ক্ষেত্রে পাখি কি নির্দিষ্ট আকার এবং সীমা রয়েছে? হ্যাঁ, কিন্তু পটভূমির ক্ষেত্রে মানে এখানে নীল আকাশের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আকার এবং সীমা নেই। এই প্রতীক পটভূমির দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে প্রতীক পটভূমির সামনে অবস্থান করে এবং পটভূমি প্রতীকের পেছনে অবস্থান করে। যেমন ধরো আমরা এই যে প্রত্যক্ষণ মতবাদ লেখাটি দেখলাম, এক্ষেত্রে কি প্রত্যক্ষণ মতবাদ, এক্ষেত্রে প্রত্যক্ষণ মতবাদ লেখাটি হচ্ছে প্রতীক যেটি সামনে অবস্থান করছে এবং বইয়ের পেছনের যে দিকটুকু মানে পটভূমি রয়েছে সেটি কি পেছনে অবস্থান করছে। এরপর দেখো প্রতীকের রং ঘন, উজ্জ্বল, আকর্ষণীয় এবং নিকটবর্তী হয়। আর পটভূমির রং কি? পটভূমির রং হচ্ছে অনেকটা হালকা, অনুজ্জ্বল এবং তেমন আকর্ষণীয় হয় না এবং এটি দূরবর্তী হয়। যেমন ধরো আকাশে পাখি উড়ে, সে পাখির বিভিন্ন রং থাকবে, উজ্জ্বলতা এবং কি সেটি আকর্ষণীয় আর নিকটবর্তী, কাছে মনে হবে। আর আকাশটাকে কি মনে হবে? অনেকটা বিবর্ণ, অনুজ্জ্বল, পাখির তুলনায় একটু কম আকর্ষণীয় মনে হবে এবং এটি দূরবর্তী মনে হবে। এখন আমরা 4 নম্বর পয়েন্টে যাই। 4 নম্বর পয়েন্টটা কি দেখো, প্রতীক পটভূমির উপর সুবিধাজনক জায়গায় অবস্থান করে, যার ফলে কি হয় সেই স্থানটি আমাদের কাছে কাছে মনে হয়। প্রতীকটি কি এই পটভূমির যে জায়গাটি মানে একটু সুবিধাজনক সেই জায়গাটিতে সেটি অবস্থান করে এবং তাকে কি যার ফলে দেখা যায় যে পটভূমির চেয়ে প্রতীককে খুব কাছের বলে মনে হয়। এরপরে 5 নম্বর পয়েন্টে যাও। পটভূমি অপেক্ষায় প্রতীক সুনির্দিষ্ট, সুস্পষ্ট, সুগঠিত বলে মনে হয়। যেমন যে নীল আকাশে পাখির ক্ষেত্রে দেখো, পাখিটা কি একটি সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সুগঠিত, কিন্তু আকাশটি কি একদম এটার কোনো সুনির্দিষ্ট তা নেই এবং সেটা সুস্পষ্টও না এবং সুগঠিতও না। এরপরে দেখো প্রতীককে স্থিতিশীল এবং গতিশীল উভয় দিকেই মনে হয়, কিন্তু পটভূমি কি সর্বদাই স্থিতিশীল। যেমন নীল আকাশের ক্ষেত্রে পাখি উড়ে বেড়াচ্ছে, তাহলে পাখিটা কি কখনো স্থির থাকে, কখনো গতিশীল হয়, কিন্তু আকাশটিকে কি সর্বদাই আমরা কি স্থির দেখতে পারবো। মানে এই পটভূমিকে কখনো আমরা পরিবর্তন দেখব না, পরিবর্তনশীল দেখব না, অর্থাৎ গতিশীল দেখব না, এটিকে স্থিরভাবেই প্রত্যক্ষণ করব। তাহলে আমরা এক্ষেত্রে প্রতীক পটভূমির 6টি বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। আশা করছি 6টি বৈশিষ্ট্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আলোচনা করব প্রতীক পটভূমির প্রকারভেদ, কাইন্ডস অফ ফিগার গ্রাউন্ড পারসেপশন। তাহলে এখন আমরা আলোচনা করব কি প্রতীক পটভূমির প্রকারভেদ। প্রতীক পটভূমির প্রকারভেদ। প্রতীক পটভূমিকে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন, তবে সাধারণত প্রতীক পটভূমি প্রকারভেদের ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রকারভেদ দেখতে পাই। 1 নম্বর হচ্ছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বা ফিগার গ্রাউন্ড নন রিভার্সাল পারসেপশন। আবার পরিবর্তনশীল প্রতীক পটভূমি প্রত্যক্ষণ, যাকে আমরা বলবো ফিগার গ্রাউন্ড রিভার্সাল পারসেপশন। আইটি হচ্ছে দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি, যাকে আমরা অ্যাম্বিগুয়াস ফিগার গ্রাউন্ড পারসেপশন বলতে পারবো। তাহলে প্রতীক পটভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 1 নাম্বার কি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। 2 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল
প্রতীক পটভূমি। 3 নাম্বার হচ্ছে ব্যর্থ বোধক প্রতীক পটভূমি। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে যাই। অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বলতে কি বুঝি? অপরিবর্তনশীল প্রতীক পটভূমি হচ্ছে যেখানে প্রতীক এবং পটভূমি, আমি একটু মুছে নিই, চিত্র আঁকতে গেলে এটা প্রয়োজন লাগবে। অপরিবর্তনশীল প্রতীক পটভূমি হচ্ছে মানে যেটা ফিগার গ্রাউন্ড রিভার্সাল মানে নন রিভার্সাল। অপরিবর্তনশীল প্রতীক পটভূমি যেখানে প্রতীক এবং পটভূমি কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ প্রতীক যেটি সেটি প্রতীকেই থাকবে, পটভূমি যেটি সেটি পটভূমি থাকবে। যেমন চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। এখানে 1 নম্বর আমরা কি বর্ণনা করব? অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, ফিগার গ্রাউন্ড নন রিভার্সাল। আচ্ছা, অপরিবর্তনশীলটা কি বলছি? যেখানে প্রতীক এবং পটভূমির কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, এখানে আমি এই বক্সটা অঙ্কন করলাম, এই ক্ষেত্রে এর ভেতরে একটি তীর চিহ্নিত রেখা অঙ্কন করলাম। এক্ষেত্রে দেখো তো, এই তীর চিহ্নিত রেখা এবং এর চারপাশের কোনো পরিবর্তন ঘটেছে? এক্ষেত্রে তীর চিহ্নিত রেখাটিকে আমরা সবসময় প্রতীক দেখব এবং এর চারপাশের যে অংশটা সেটাকে আমরা সবসময় কি পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করব। অথবা যদি আমরা এখানে আরেকটি চিত্রের ক্ষেত্রে দেখাই যে এটি একটি ত্রিভুজ, দেখো এই ত্রিভুজটিকে সর্বদাই আমরা ত্রিভুজ হিসাবে প্রত্যক্ষণ করব এবং এর চারপাশের অংশটিকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করব। অর্থাৎ এক্ষেত্রে প্রতীক এবং পটভূমির কোনো পার্থক্য ঘটবে না। যেটি প্রতীক সেটি প্রতীকেই থাকবে এবং যেটি পটভূমি সেটি পটভূমি থাকবে। এই কারণে একে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বলে, ফিগার গ্রাউন্ড নন রিভার্সাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বলছি এই প্রশ্নটির ক্ষেত্রে প্রতীক এবং পটভূমি যখন প্রকারভেদ আসবে তখন তোমাদেরকে অবশ্যই চিত্র দিতে হবে। যদি চিত্র সহ বর্ণনা করণ নাও চায় সেক্ষেত্রেও তোমাদেরকে চিত্রটি দিতে হবে। আচ্ছা, এবার আমরা যাই পরিবর্তনশীল প্রতীক পটভূমি। 2 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল প্রতীক পটভূমি, অর্থাৎ ফিগার গ্রাউন্ড রিভার্সাল। পরিবর্তনশীল প্রতীক পটভূমি কি? যেখানে প্রতীক এবং পটভূমি পরিবর্তনশীল হবে, অর্থাৎ কখনো প্রতীককে যদি প্রতীক হিসেবে ধরি তখন পটভূমির প্রেক্ষাপটে প্রতীক পরিবর্তিত হবে, আবার কখনো পটভূমিকে প্রতীক হিসাবে প্রত্যক্ষিত করলে সেক্ষেত্রে প্রতীকটি কি হবে? পটভূমি হয়ে যাবে। অর্থাৎ প্রতীক এবং পটভূমি দুটি পরিবর্তনশীল থাকবে। যেমন দেখো, আমি একটু দ্রুত একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা চিত্রগুলি সুন্দর করে এঁকে নেবে। দেখো এই ক্ষেত্রে চিত্রটা আমি অঙ্কন করলাম। দেখো এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? যদি কখনো আমরা এই কালো অংশটিকে প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করি তখন কি একটি ফুলদানি মনে হচ্ছে। আবার যখন আমরা এই সাদা দুটি অংশকে এই পাশে সাদা অংশটিকে প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করি তখন কি দুইটি মুখ মনে হচ্ছে, পাশাপাশি দুজন ব্যক্তির মুখ রয়েছে সেটি মনে হচ্ছে। আবার যদি আমরা এই কালো অংশটিকে প্রতীক হিসাবে দেখি তখন একটি ফুলদানি মনে হবে। অর্থাৎ এক্ষেত্রে এই প্রতীক এবং পটভূমি দুটি পরিবর্তন হচ্ছে, মানে আমরা যেভাবেই চিন্তা করি সেটি পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি।
3 নাম্বার হচ্ছে ব্যর্থ বোধক প্রতীক পটভূমি, অ্যাম্বিগুয়াস ফিগার গ্রাউন্ড পারসেপশন। আচ্ছা, এটা দ্ব্যর্থবোধক কেন? এই দ্ব্যর্থবোধক হচ্ছে এই ক্ষেত্রে প্রতীক এবং পটভূমির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ প্রতীক এবং পটভূমির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এটা অনেকটা অপরিবর্তনশীল প্রতীক পটভূমির মতোই, কিন্তু প্রতীকটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন আমি একটি চিত্র তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি। এক্ষেত্রে দেখো, যদি কখনো এই চিত্রটিকে আমরা এপাশ থেকে চিন্তা করি, দেখো তো হাঁসের ঠোঁট বলে মনে হচ্ছে। যদি আমরা এই ঠোঁটের দিকে চিন্তা করি, আবার যদি ওই দিকে দিই তখন কখনো খরগোশের মতো মনে হচ্ছে, অর্থাৎ খরগোশের কানের মতো মনে হচ্ছে। আর যদি আরেকভাবে এদিকে চিন্তা করি তাহলে হাঁস মনে হচ্ছে, হাঁসের ঠোঁট মনে হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে এই যে প্রতীক এবং পটভূমি দুটি কিন্তু অপরিবর্তনশীল, কিন্তু প্রতীকটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। যখন এইদিকে চিন্তা করছি তখন হাঁস মনে হচ্ছে, যখন ওদিক দিয়ে চিন্তা করছি তখন সেটাকে খরগোশ মনে হচ্ছে। আবার আরেকটি আছে, যেমন ধরো আরেকটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি এখানে। যেমন দেখো এই চিত্রটি তোমরা দেখো, এক্ষেত্রে আমরা কি প্রত্যক্ষণ করব? এ বি সি। আবার যদি কখনো এভাবে যাই তাহলে 12, 13, 14। দেখো আমরা এ বি সি প্রত্যক্ষণ করছি, আবার যখন পাশাপাশি যাচ্ছি তখন 12, 13, 14। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতীক পটভূমির প্রত্যক্ষণ হচ্ছে না, কিন্তু প্রতীকটি কি হচ্ছে? তার বিভিন্ন অর্থ বা রূপ প্রদান করছে। এটি হচ্ছে দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। এখন আমরা প্রতীক পটভূমির পার্থক্য, ডিফারেন্স বিটুইন ফিগার গ্রাউন্ড পারসেপশন, আমরা সেটা দেখব। তাহলে প্রতীক পটভূমির পার্থক্য কি কি? দেখো, প্রথমেই যদি যাই আমরা প্রতীক পটভূমির পার্থক্যের ক্ষেত্রে 1 নম্বরে যদি যাই, দেখো সংজ্ঞার ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে? কোনো নির্দিষ্ট সময়ে আমরা যে নির্দিষ্ট বস্তুটি প্রত্যক্ষণ করি সেটি হচ্ছে কি? প্রতীক। আর পটভূমি হচ্ছে যার প্রেক্ষাপটে বস্তুটিকে দেখি সেটি হচ্ছে পটভূমি। এই গেল 1 নম্বর পার্থক্য। আর 2 যদি যাই, সীমা ও আকারের ক্ষেত্রে। সীমাটা কি? প্রতীকের সীমা এবং আকার নির্দিষ্ট, কিন্তু পটভূমির কি? সীমা এবং আকার নির্দিষ্ট নয়। 3 নম্বরে যদি যাও, প্রতীক সবসময় সামনে থাকবে এবং পটভূমি সবসময় পেছনে থাকে। যদি আকৃতির ক্ষেত্রে যাই, দেখো আকৃতির ক্ষেত্রে কি? সাধারণত প্রতীকটা কি? ছোট বলে মনে হয়, আর পটভূমি কি? বিশাল, অনেক বড় বলে মনে হয়। বস্তুগত দিক, দেখো এই প্রতীকের একটি বস্তুগত দিক রয়েছে, কিন্তু পটভূমির কোনো বস্তুগত দিক নেই। আচ্ছা, এখন দেখো প্রত্যক্ষণটা কি? প্রত্যক্ষণের ক্ষেত্রে প্রতীক একটি একক হিসাবে প্রত্যক্ষিত হয়, কিন্তু পটভূমি একটি একক হিসাবে প্রত্যক্ষিত হয় না। আচ্ছা, তারপরে 7 নম্বরে যাও, গভীরতা প্রত্যক্ষণ। গভীরতা প্রত্যক্ষণ আমরা এক্ষেত্রে কি বুঝি? প্রতীক সবসময় দেখা যায় যে গভীরতার ক্ষেত্রে প্রতীকটাকে নিকটে এবং পটভূমিটাকে দূরে বলে মনে হয়। 8 নম্বর, গতিশীলতা। প্রতীক গতিশীল এবং স্থিতিশীল উভয় প্রকারের হয়, কিন্তু পটভূমি সবসময় কি হয়? স্থিতিশীল। পটভূমি কখনো গতিশীল হয় না। আচ্ছা, এরপরে যদি যাই 9 নম্বর পয়েন্টে, দেখো পরিচিতির প্রভাব। পরিচিতির প্রভাবের ক্ষেত্রে কি? প্রতীকের ক্ষেত্রে পরিচিতির প্রভাব বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু পটভূমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। যেমন দেখো, এটা আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। যেমন একটি মিছিলে বা একটা মিটিংয়ে তুমি গেলে, সেক্ষেত্রে একজন ব্যক্তি তোমার খুব পরিচিত, দূর থেকে তাকে তুমি দেখতে পাচ্ছ,
কিন্তু দেখা যাবে আশেপাশের যে মানুষ তাদেরকে চিনছো না, কিন্তু এই যে পরিচিতির প্রভাব, যার ফলে তুমি কি ওই ব্যক্তিটিকে প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করছো এবং চারপাশে যে অপরিচিত লোক তাদেরকে পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করছো। তাহলে আমরা কি বর্ণনা প্রতীক এবং পটভূমির পার্থক্য পেলাম? প্রতীক এবং পটভূমির এই 9টি পার্থক্য আমরা পেয়েছি। এই 9টি পার্থক্যই তোমরা পড়ে ফেলবে। আচ্ছা, এখন চলো প্রতীক পটভূমির প্রত্যক্ষণের কারণ, কজেস অফ ফিগার গ্রাউন্ড পারসেপশন। তাহলে এই প্রতীক পটভূমির এখন আমরা কারণ দেখব। প্রতীক পটভূমির কারণ, কি কি কারণে এই প্রতীক পটভূমি ঘটে থাকে? প্রথমে 1 নাম্বার দেখো, নৈকট্য। কাছাকাছি বস্তু নিকটের ফলে কি হয়, মানে যেগুলি বস্তু কাছাকাছি থাকবে সেগুলিকে আমরা প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করবো, এবং যেগুলি বস্তু দূরে থাকবে সেগুলিকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করব। যেমন দেখো, একটি চিত্র আমি দেখাচ্ছি এখানে। চিত্রটার ক্ষেত্রে এই বৃত্তগুলি ধরো দূরে আছে, যেহেতু এই বৃত্তগুলি খুব কাছাকাছি অবস্থান করছে আর এই বৃত্তগুলি দূরে দূরে ছড়ানো ছিটানো ভাবে আছে, তাহলে এই ক্ষেত্রে এই কাছাকাছি দরুন আমরা এটাকে কি প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করছি, এবং বাকি বৃত্তগুলি যেহেতু দূরে রয়েছে সেগুলিকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করছি। তাহলে প্রতীক পটভূমির প্রথম কারণ হচ্ছে নৈকট্য। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয়টি কি দেখো, দ্বিতীয়টি হচ্ছে আকৃতি। আকৃতিটা কি দেখো, আকৃতিটা আমি বোঝাচ্ছি। আকাশে আমরা যখন দেখি তখন অসংখ্য তারার ভেতরে চাঁদটিকে আমরা খুব সহজে প্রত্যক্ষিত করি, অর্থাৎ চাঁদটিকে আমরা প্রতীক হিসাবে প্রত্যক্ষণ করি এবং তারাগুলিকে কি পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করি। এই ক্ষেত্রে এই তারার পাশে এই যে চাঁদের যে আকৃতির পরিবর্তনটা, এই কারণেই আমরা এটাকে প্রতীক এবং চাঁদকে প্রতীক এবং তারাগুলোকে পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করছি। এরপর হচ্ছে সীমারেখা। দেখো, একটি সীমারেখা কিভাবে প্রতীক হিসাবে নির্ধারণ করে। এখানে আমি 3টি রেখা দ্বারা একটি সীমা তৈরি করে দেখাচ্ছি। চিত্রটা দেখো, দেখো এখানে এই 3টি আলাদা আলাদা কোণ রেখার জন্য আমরা এটাকে কি ত্রিভুজ হিসাবে প্রত্যক্ষণ করছি, আর বাকি অংশগুলিকে আমরা অনুরূপ হিসাবে প্রত্যক্ষণ করছি, অর্থাৎ ত্রিভুজ হিসাবে এটাকে প্রতীক হিসাবে, আর বাকি দিকগুলোকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করছি এই নির্দিষ্ট একটি সীমারেখার জন্য। এরপরে আসো বর্ণ বা রং। বর্ণ বা রং কিভাবে প্রতীক পটভূমি সৃষ্টি করে থাকে, মানে দুটির ভেতরে কারণটা কি, যে এই রঙের কারণ। দেখো, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি এরকম একটি সাদা কাপড়ে বা সাদা কাগজে লাল চিহ্ন দিয়ে ক্রস দেয়া থাকে, মানে এটি কি বিপদ সংকেত। তার মানে যখনই আমরা কোনো সাদা কাপড় বা কাগজের ক্ষেত্রে লাল লাল রং দিয়ে আমরা ক্রস চিহ্ন দেখি, তখনই আমরা বিপদ সংকেত হিসাবে প্রত্যক্ষণ করি, এবং এই ক্রসটিকে আমরা প্রতীক এবং এর চারপাশের অংশটিকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করে থাকি। এরপরে 5 নম্বরে আসো গভীরতা। গভীরতা কি? একচক্ষুমূলক, তোমরা আগেই পড়ে এসেছো এটা, তারপরে আবার নেক্সট ক্লাসে আমি সেটা বোঝাবো যে গভীরতা প্রত্যক্ষণ বলতে কি বুঝি। গভীরতা হচ্ছে একচক্ষুমূলক এবং দ্বিচক্ষুমূলকের বিভিন্ন আকৃতির উপস্থাপন, গতি, তারপর হচ্ছে আলো ছায়া ইত্যাদি কারণের জন্য দেখা যায়, বা নৈকট্য তো আগেই বলেছি, সাদৃশ্য
প্রভৃতির কারণে দেখা যায় যে কিছু বস্তুকে গভীরতার জন্য কিছু বস্তুকে আমরা প্রতীক এবং কিছু বস্তুকে আমরা পটভূমি হিসাবে প্রত্যক্ষণ করে থাকি। তাহলে প্রতীক পটভূমির প্রত্যক্ষণের ক্ষেত্রে আমরা কারণের ক্ষেত্রে আমরা কয় ধরনের কারণ দেখতে পেলাম? আমরা এখানে 5 ধরনের কারণ দেখতে পেয়েছি। 1 কি নৈকট্য, 2 হচ্ছে আকৃতি, 3 সীমারেখা, 4 হচ্ছে মানে বর্ণ বা রং, আর 5 হচ্ছে গভীরতা। আশা করি এ পর্যন্ত যতটুকু বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। এই ক্ষেত্রে আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আমি যতটুকু পড়িয়েছি এখান থেকে অসংখ্য তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর খুঁজে পাবে, সেগুলি তোমরা পড়ে নেবে। আর খ এবং গ বিভাগের জন্য যে প্রশ্নগুলি থাকতে পারে সেগুলি হচ্ছে যে প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কি বুঝো, প্রতীক পটভূমি প্রত্যক্ষণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, চিত্রসহ প্রতীক পটভূমি প্রত্যক্ষণের প্রকারভেদ আলোচনা করো, প্রতীক এবং পটভূমির মধ্যে পার্থক্য করো, প্রতীক এবং পটভূমির সৃষ্টির কারণসমূহ ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নগুলি এই বিষয়টিতে আজকের বিষয়টিতে এই প্রশ্নগুলি থাকতে পারে খ এবং গ বিভাগের জন্য, তোমরা সেগুলি পড়ে নেবে। তো তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, যে কোনো একটি বিষয় তোমাদের কাছে দুর্বোধ্য বা কঠিন মনে হলে সেটি আমাকে বলবে, আমি তোমাদেরকে নেক্সটে আবারও বুঝিয়ে দিব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত শারীরিক এবং মানসিক উভয়ভাবে সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।